23 জন আসছে এখন পর্যন্ত। তোমাদের ইদানিং উপস্থিতি কিন্তু বেশ ভালো খারাপ আর কি। মানে লাস্ট বেশ কয়েকটা ক্লাসে দেখলাম যে উপস্থিতি খুবই কম। এর কারণ কি? মানে সবাই মনে করছে যে অটো পাস হয়ে যাবে এরকম কিছু, ক্লাস না করলেও চলে। আচ্ছা, স্লাইডটা দেখতে পাচ্ছ বা আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার, জিশান, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকে হলো গথিক নিয়ে আলোচনা শুরু করার কথা আর কি আমাদের। এই গথিক সম্পর্কে প্রথমে যেটা বলতে হয় যে গথিক আর্ট বলা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই অনেকের হয়তো মনে হতে পারে যে তার মানে এটা হলো গথিক জাতিদের, গথ জাতিদের তৈরি আর কি বা সৃষ্টি। কিন্তু বিষয়টা আসলে মোটেই এরকম না। মূলত আসলে গথিকটা ছিল কারা, মানে গথ কারা ছিল আর কি, সেটা একটা প্রশ্ন। দাঁড়াও, একটু একটু আসছে আবার share করে দিই। তো গথিক আসলে মানে গথ আসলে যারা, গথ হলো তোমার হলো আদি জার্মানিক পিপল আর কি, অর্থাৎ আদি জার্মানি, জার্মানির তোমার এক নৃগোষ্ঠী যাদের গথ বলা হয়। এবং এরা ছিল তোমার যুদ্ধবিদ্যায় খুব পারদর্শী আর কি। এবং এই গথদের আবার দুইটা ভাগ আছে, একটা হলো অস্ট্রোগথ আর একটা হলো তোমার ভিজিগথ। তো ওয়েস্টার্ন ইউরোপে যারা ছিল, যারা থেকে গেল, তারা হলো তোমার এই যে ভিজিগথ বলা হচ্ছে। আর একটা হলো অস্ট্রোগথ, যারা তোমার আসলে পূর্ব দিকে আর কি, অর্থাৎ তোমার এই যে ইউক্রেন, তারপরে তোমার এই যে বেলারুশ, এইদিকে আর কি চলে গেছে যারা, এরা হলো অস্ট্রোগথ। মানে পূর্ব দিকে যারা চলে গেল তারা হলো তোমার অস্ট্রোগথ, আর যারা ওয়েস্টার্ন ইউরোপে থেকে গেল এদেরকে বলা হচ্ছে ভিজিগথ। তো তোমরা এই গথদের নাম কিন্তু এর আগে শুনে এসছো। তার একটা প্রমাণ দেই, তোমাদের এখনই মনে পড়বে হয়তো। সেটা হলো যে 410 সালে যখন তোমার রোমের পতন হয়, সেই রোমের পতনের পেছনে যে রাজার নাম, সেই রাজার নামটা কি মনে আছে? এলারিক দা ভিজিগথ। এলারিক দা ভিজিগথ, অর্থাৎ ভিজিগথদের রাজা এলারিক। তো তার মানে 410-এ যখন রোমের পতন হচ্ছে, আর এই যে রোমান সাম্রাজ্য যে আমরা বলি, এই রোমান সাম্রাজ্য এই রোমান নগরকে কেন্দ্র করে তো শুরু, তাই না? যে কারণে বলা হচ্ছে রোমান সাম্রাজ্য বা রোমান আর্ট, অর্থাৎ রোম নগরীকে কেন্দ্র করে তোমার যা কিছুর বিকাশ, সেটাকে আমরা রোমান বলি, তাই তো? তো এই গতরা তোমার যুদ্ধবিদ্যায় বিদ্যায় পারদর্শী হওয়ার কারণে তোমার বিভিন্ন সময় বিভিন্ন দেশে কিন্তু তারা আক্রমণ করে সেই অঞ্চলগুলো দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ব্যাপারটা তোমরা জানো আর কি, ইতিমধ্যেই হয়তো অনেকেই। তো রোমের পতন হলো 410-এ। এইসব বিভিন্ন কারণে কিন্তু তোমার পরবর্তীতে যখন রেনেসা হলো আর কি, মানে গথিক সময়ের পরে যখন রেনেসাটা আসলো, অর্থাৎ প্রাচীন গ্রিক, ক্লাসিক্যাল রোমান শিল্পের, চিন্তার, দর্শন, ইতিহাস এগুলোর আবার পুনর্জাগরণ, রেনেসা মানে আর কি। তো এই রেনেসার সময় এসে, রেনেসার সময় এসে অনেক তাত্ত্বিকরা মনে করতে লাগলেন এই যে এর আগে যে মানে মানে শিল্প, সংস্কৃতি, সাহিত্য, দর্শন এগুলো যে তোমার আহ, প্রাচীন ক্লাসিক্যাল আর্ট থেকে দূরে চলে আসলো, বা প্রাচীন ক্লাসিক্যাল চিন্তা, দর্শন এগুলো থেকে যে দূরে চলে আসলো, এর পেছনে এই যে ক্লাসিক্যাল আর্টটা ধ্বংস হলো, এই চিন্তাগুলো যে ধ্বংস হলো, এর পেছনে অন্যতম হাত হলো এই গদ্যের। বুঝতে পারছো বিষয়টা? তো সেই কারণে তোমার রেনেসার আগের যে শিল্প এবং স্থাপত্যের যে একটা আলাদা বৈশিষ্ট্য আমরা পাই, সেগুলো আসলে অনেক ক্ষেত্রেই অনেক তাত্ত্বিকরা মনে করতেন যে এগুলো হলো তোমার কুশ্রী বা বিশ্রী রকমের আর কি, মানে সুন্দর না। তো ফলে এই যে সময়টা তোমার এই 1250 থেকে তোমার 1400, 1250 থেকে 1400 এই সময়কার যে শিল্প, স্থাপত্য এগুলোর নামকরণ করা হলো গথিক। যদিও এগুলো তোমার মানে গদ্যের দ্বারাই যে তৈরি হলো তা কিন্তু না, এটা তোমার খুব স্বাভাবিকভাবেই আহ, রোমানস্ক সময়ের বা রোমানস্ক আর্টের হাত ধরেই কিন্তু গথিক আর্টের যাত্রাটা শুরু।
কিন্তু এই যে তোমার এই পক্ষপাতমূলক বা গদ্যের প্রতি একটা বাজে দৃষ্টিভঙ্গির কারণে এই সময়কার স্থাপত্যকে শিল্পকে নামকরণ করা হলো যে এটা হলো গথিক। আমি কি বোঝাতে পারলাম, বা কারো কোনো কনফিউশন কি আছে এই বিষয়ে? আমাকে শুনতে পাচ্ছ সবাই? যেটা বললাম সেটা কি জি স্যার। গথিক থেকে মূলত তোমার এই 1250 থেকে 1400 শতক পর্যন্ত স্থাপত্য এবং শিল্পের ক্ষেত্রে পশ্চিম ইউরোপের যে অবস্থা সেইটাকে আসলে সংজ্ঞায়িত করার জন্য গথিক বলা হচ্ছে। এই সময়কার স্থাপত্যকে শিল্পকে আলাদা করার জন্য, তোমার রেনেসা এবং তোমার ইয়ে থেকে আলাদা করার জন্য। তার আগে গথিকের আগে ছিল রোমানেস্কো, মানে রোমানেস্কো সময়, রোমানেস্কো আর্ট। এই সময়গুলো থেকে আলাদা করার জন্য মূলত আসলে গথিক নামকরণটা করা হলো। এবং গথিক নামকরণটা কেন করা হলো সেটা তোমাদেরকে বললাম, যে গদ্যের প্রতি একটা তোমার অশ্রদ্ধা, একটা তোমার একটা একটা বাজে ধারণা তোমার সবসময় কিন্তু ইউরোপের মানুষদের মধ্যে ছিল আর কি। তো ফলে এই যে তোমার একটু বিশ্রী দর্শন অনেকের কাছে মনে হলো, যদিও সেটা বিশ্রী দর্শন আদৌ না, কিন্তু অনেকেই মনে করতে লাগলো যে গথিক স্থাপত্য, গথিক শিল্প এগুলো তোমার হলো বিশ্রী দর্শন এবং এটা হলো তোমার গদ্যের সঙ্গে যায়, এই অ্যাটিটিউডটা। তো ফলে নামকরণ করা হলো গথিক। এবং এই জন্য অনেকের হয়তো মনে হতে পারে যে এটা সবই তোমার এই গদ্যের থেকে সৃষ্টি, গদ্যরা এইগুলো তৈরি করছে গথিক স্টাইলটা, তা কিন্তু না। মূলত কিন্তু তোমার এই সময়ের স্থাপত্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা রোমানেস্কোর সময়ে বেশ কিছু বৈশিষ্ট্য দেখে এসেছি আর কি অলরেডি। যেমন তোমার এই যে পয়েন্টেড আর্চ, তারপরে তোমার রিব ব্যবহার করো ভল্টের নিচে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার এখানে তো স্যার মানে গদ্যের তো স্যার কোনো মানে সরাসরি কোনো প্রভাব ছিল না, তাহলে স্যার কেন ওদের নামই কেন দেওয়া হলো? এটা তো বললাম, এটাই তো ব্যাখ্যা করলাম। তার ওদের প্রতি হীন দৃষ্টিভঙ্গি ছিল। না স্যার এখানে তো স্যার মানে হীন দৃষ্টিতে স্যার বুঝতে পারলাম, কিন্তু স্যার এখানে তো মানে অন্য কিছু আমরা ওরা দিতে পারতো, বাট ওদেরই কেন? আচ্ছা, নামটা কেন গথিক দেয়া হলো সেটা বলি। একটা হলো যে গদ্যের প্রতি একটা, এই যে একজন বললো, কে বললেন, স্যার কর্নিয়া বলছে স্যার। তাদেরকে একটু অন্যভাবে দেখা হতো, যে তারা বর্বর, তারা হিংস্র, তারা মানে এরকম আর কি, এরকম একটা অ্যাটিটিউড গদ্যের প্রতি ছিল আর কি। এবং গথরা কিন্তু তোমার এই যে রোমান সাম্রাজ্যের পতন, তারপর তোমার গ্রিক ক্লাসিক্যাল এবং রোমান ক্লাসিক্যাল আর্টের ধ্বংসের পিছনে মনে করা হতো যে এরাই হলো মূল আর কি ধ্বংসকারী, এরাই আসলে এই ক্লাসিক্যাল আর্টটাকে ক্ষতি করছে এবং একসময় রোমকেও দখল করে নিয়েছে, তাই না? জি স্যার। এইসব কারণেই আর কি মূলত এটা মানে এই ব্যাপারটা সময়ের যে আর্কিটেকচার সেগুলো দেখবা যে কোন রকম আর কি, অনেক বেশি তোমার মনে হবে যে গয়নার বাক্সের মতো, এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু এটা বিস্তৃত মনে হতে পারে, কিন্তু যদিও সেটা না। তাহলে কি স্যার আমরা বলতে পারি যে রোমানের প্রতি মানে পুনরায় আবার ওই দুর্বলতার কারণে এইরকম হীনমন্যতা করে নামটা দেওয়া? হ্যাঁ, সেটাও বলতে পারো তুমি। মানে গ্রিক ক্লাসিক্যাল, রোমান ক্লাসিক্যাল আর্টের পুনর্জাগরণ হলো একটা সময়। নয় হচ্ছে দাঁড়িয়ে থাকে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না স্যার। নয় হচ্ছে, আমি দাঁড়া দেখি একটু মিউট করে রেখো আর কি, যাদের নয়েজ হচ্ছে এখানে তারা একটু মিউট করে রাখলে হয়। তো মূলত আসলে এই যে গ্রিক এবং রোমান ক্লাসিক্যাল আর্টের প্রতি যে দুর্বলতা এবং যেটা পুনর্জাগরণ আমরা রেনেসার সময় দেখি, তো ফলে রেনেসার সময় যেসব তাত্ত্বিকরা আসলেন, যেসব শিল্প চিন্তক আসলেন, তারা কিন্তু আসলে এর আগের অনেকেই আর কি, সবাই না, অনেকেই মনে করতে লাগলেন যে রেনেসার আগে যেই শিল্পশৈলীটা ছিল ইউরোপে, সেটা হলো তোমার বিশ্রী দর্শন, এবং এটা গদ্যের মানে গথিক নাম দেওয়া হলো এই জায়গা থেকে আর কি। এবং শিল্পকলা ইতিহাসের জনক তোমরা হয়তো অনেকে জানো যে জর্জিও ভাসারি নামে একজন তাত্ত্বিক, তিনি প্রথম আর কি এই শব্দটা ব্যবহার করেন, মানে গথিক, মানে এই যে তোমার 1250 থেকে 1400 সালের মধ্যে যে ধরনের শিল্প স্থাপনা আমরা দেখি সেগুলোর নামকরণ করলেন হলো গথিক। এবং তারপর থেকে আসলে ঢালাওভাবে আর কি গথিক শব্দটা ব্যবহার করা হচ্ছে এই সময়কার শিল্পকে চিহ্নিত করার জন্য। এইভাবে আর কি গথিকটা আসছে আর কি। মানে এটা একটা মানে ভুল একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে গেলে আর কি, মানে এটা হলো গদ্যের তৈরি করা, এবং তারা এই গ্রিক এবং রোমান ক্লাসিক্যাল আর্ট এবং এই রোমান সাম্রাজ্য ধ্বংসের পিছনে দায়ী,
এরকম বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে অনেকেই এটা ওই সময় মনে করতো যে এটা হলো গল্প সম্পূর্ণ, তাই এটার জন্য এরকম একটা জি। ব্যাপার আর কি। তো পরবর্তীতে আচ্ছা। এই যে যখন 1550 সালে তোমার এই শব্দটা ব্যবহার করলেন যে গথিক, তখন থেকে আসলে মূলত আসলে এই টার্মটা চলে আসছে যে গথিক আর্ট বা গথিক টাইম এরকম আর কি। তো গথিক তো আসলে নির্দিষ্ট কোনো দেশে গড়ে ওঠা শিল্পশৈলী তা কিন্তু না, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রোমানেস্কের মতনই আর কি বিষয়টা। রোমানে যেমন নির্দিষ্ট কোনো দেশে নির্দিষ্ট কোনো সভ্যতায় এই শিল্পশৈলীটা উদ্ভব হলো তা কিন্তু না। একই ব্যাপারটা কিন্তু গথিকের ক্ষেত্রেও, অর্থাৎ গথিক আর্ট, গথিক আর্কিটেকচার এগুলো আমরা কিন্তু তোমার এই যে ফ্রান্স, জার্মান, ইংল্যান্ড অনেক জায়গায় দেখবো আর কি এরকম। এবং তোমার বিভিন্ন সময়ের আগে পিছিয়ে হতে দেখবো আর কি। যেমন তোমার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কোনো দেশে আগে আসছে স্টাইলটা, আবার আগে ছিল কোনো দেশে পরে আসছে, পরে গেছে এরকম আর কি। তো নির্দিষ্ট একটা টাইম ফ্রেমে এইভাবে প্রত্যেকটা মানে একবারে বলা আর কি মুশকিল আর কি। তো তোমাদের এখন আরেকটা যে জিনিস দেখাবো সেটা হলো তোমার আর্লি গথিক, লেট গথিক এইভাবে আর কি। তো সেখানে আবার দেখবা যে তোমার এই আমি যে সময়টা বললাম 1250 এবং 1400, এর আগে এবং পরেও কিছুটা নিয়ে আর্লি এবং লেট এইভাবে নামকরণ করে এটা তোমার আর্ট থ্রু এজেসও এটা দেখবা। আর্লি গথিক বলা হচ্ছে 1140 থেকে 1294, অর্থাৎ এই গথিকের যে মূল যে শিল্পশৈলীটা, যে স্টাইলটা, সেটা শুরুর সূত্রপাত আর কি 1140 থেকে 1194। যেমন আমি তোমাদের আগে যখন দেখালাম রোমানেস্কো বেশ কিছু স্থাপত্য দেখালাম, যেমন তোমার এই যে ডারহাম ক্যাথেড্রাল, তারপর এরকম বেশ কিছু ক্যাথেড্রাল বা চার্চ যেখানে তোমার অলরেডি আমরা গথিক স্থাপত্যের যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো রোমানেস্কো সময়ে দেখতে পাচ্ছি আর কি। তো আর্লি গথিক তোমার 1140 থেকে 1194, হাই গথিক হলো 1194 থেকে 1300, আর লেট গথিক হলো তোমার 1300 থেকে 1500 স্যার ক্লাসে মেবি অনেকে ঢুকতে পারতেছে না। জায়গায়। হ্যাঁ, কি বললে? ক্লাসে মেবি অনেকে ঢুকতে পারতেছে না, আমাদের আচ্ছা, হচ্ছে এগুলো এখন অ্যাড করতে হবে আর কি। আচ্ছা, কোনো রিকোয়েস্ট আমি আবার দেখতে পাচ্ছি না কিন্তু এখন। আচ্ছা, আসছে। আচ্ছা। তো প্রথম যে জায়গায় তোমার গথিক এই শিল্পের বা গথিক স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হলো সেটা হলো তোমার ফ্রান্সের উত্তর দিকে, এবং সেই জায়গাটার নাম দেখো যে হলুদ রঙের গোল চিহ্নতে দেখানো হচ্ছে সেন্ট ডেনিস নামে জায়গা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে ডেনিস নামের একজন পাদ্রী বা একজন সন্ন্যাসীর সঙ্গে জড়িত আর কি এই জায়গাটার নাম সেন্ট ডেনিস। এবং সেন্ট ডেনিস নামে একজন সাধক 3য় শতকের দিকে এই জায়গাটায় মারা যান, এবং মারা যাওয়ার পরে এখানে একটা তোমার গির্জা তৈরি করা হয়, এবং পরবর্তীতে 6ষ্ঠ এবং 9ম শতকে এসে এখানে একই সঙ্গে তোমার একটা মঠ, মানে যে কারণে এটা দেখো যে অ্যাবে চার্চ বলা হচ্ছে, যে অর্থাৎ মঠ এবং একই সঙ্গে তোমার মানে সেন্ট ডেনিসের নামে মঠ এবং চার্চ তোমার তৈরি হয়। তো সেই চার্চের তোমার একটা অংশ যেটা দেখো যে 1140 থেকে 1144 এই সময়ের মধ্যে চার্চের তোমার যে কোয়ের যে জায়গাটা, তারপরে অ্যাম্বুলেটরি এবং রেডিয়েটিং চ্যাপেল, এগুলো সম্পর্কে তো তোমরা আগে থেকে এখন জানো আর কি। এর মধ্যে তোমার সেই থেকে আলোচনা হচ্ছে কিন্তু এগুলো নিয়ে বাইজান্টাইন পরে রোমানেস্কো থেকে আলোচনা হচ্ছে। বাইজান্টাইন সময় থেকেই মূলত আসলে টুকটাক কথা হচ্ছে। রোমানেস্কোর সময় এসে কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে অ্যাম্বুলেটরি কোনটা, রেডিয়েটিং চ্যাপেল কোনটা, জানি তো নাকি? মানে চার্চের বিভিন্ন অংশের নাম তো এখন সবার জানার কথা ভালোভাবেই। তো এই চার্চটা আগে আসলে অ্যাম্বুলেটরি বা কোয়ের এই অংশগুলো ছিল না। তো পরবর্তীতে এই যে একজন সাধক এখানে আরেকজন আসেন,
এবং তিনি এসে তোমার এই যে 1200 শতকে এসে, তার নাম হলো সুগার। তো সুগার নামে একজন তোমার ফাদার বা মানে চার্চ প্রধান এই অঞ্চলে এখানে আসেন। এসে তিনি এই যে গির্জাটা, এই গির্জাটার পূর্ব দিকের অংশটা ভেঙে আবার নতুন করে তৈরি করেন আর কি। এবং যখন তৈরি করা হচ্ছে নতুন করে, তখন সেখানে তোমার এই যে অ্যাম্বুলেটরি, তারপর কোয়েট, তারপর রেডিয়েটিং চ্যাপেল, এগুলো নতুন করে যুক্ত করা হচ্ছে। এবং এই যে পূর্ব দিকে তিনি যে নতুন নির্মাণটা করলেন, সেই নির্মাণে এসে আমরা কিন্তু গথিক সময়ের স্থাপত্যের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো এখানে এসে যুক্ত হতে দেখছে আর কি। অর্থাৎ এই চার্চের পূর্ব দিকে যেটা রিকনস্ট্রাকশন করা হচ্ছে, সেই অংশে এসে আমরা গথিক স্থাপত্যের যে মূল বৈশিষ্ট্যগুলো সেইগুলোর অনেক কিছু এখানে যুক্ত হতে দেখছি। যেমন দেখো যে এখানে দেখো এই যে এটা অ্যাম্বুলেটরি। অ্যাম্বুলেটরি মানে পায়ে হাঁটার যে রাস্তাটা, অর্থাৎ দর্শনার্থীরা যখন চার্চে আসে তখন তারা মূল চার্চের নেভে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাকে কোনো রকম ডিস্টার্ব না করে যেন পুরা চার্চটা ঘুরে আসতে পারে, এবং এইখানে বিভিন্ন সাধকের যে স্মৃতি চিহ্নগুলো রাখা সেগুলো দেখে আসতে পারে, সেই জন্য মূলত আসলে এই অ্যাম্বুলেটরি গুলো করা হতো আর কি। অর্থাৎ পায়ে হাঁটা একটা রাস্তা। আচ্ছা, আবার কেউ আসছে কিন্তু ওই রিকোয়েস্ট পাচ্ছে না তো। আসছে। তো এই অ্যাম্বুলেটরিতে দেখতে পাচ্ছি যে তোমার পয়েন্টেড আর্চ ব্যবহার করা হচ্ছে। পয়েন্টেড আর্চ মানে তো বোঝাই, এমনিতে এর আগে যে আর্চ গুলো দেখে আসছি আমরা, সেগুলো সবই অধিকাংশই ছিল তোমার কি মানে গোলার্ধ আর কি। একটা একটা সার্কেলের অর্ধেক করলে যেরকম হয় আর কি, সেরকম। দেখে দেখো যে এই আর্চটা বা খিলানটার উপরের অংশটা একটা পয়েন্ট করা আর কি, বা একটা একটা কোণ তৈরি হচ্ছে আর কি, তাই না? এই যে, তো ফলে এটাকে বলা হচ্ছে তোমার পয়েন্টেড আর্চ। এবং পয়েন্টেড আর্চ শুধু না, এখানে একই সঙ্গে ব্যবহার করা হচ্ছে দেখো রিব। রিব মানে তোমাদের আগের দিনে আমি বললাম এরকম বেশ কয়েকটা রিবওয়ালা ভল্ট কিন্তু আমরা রোমানেস্কের সময় দেখে এসেছি। এবং এখানেও দেখো যে সেরকম একটা রিব, মানে বেশ কিছু রিবের ব্যবহার। একটা ইয়েতে বলে 5টা রিব আর কি, মানে একটা ভল্টের নিচে 5টা রিব। এই রিবের সঙ্গে মিলানো যায় হলো তোমার ছাতার নিচে যে স্ট্রাকচারটা থাকে সেটার। তারপর একটা ছবি দেখাই, এই যে এখন হয়তো বোঝা যাচ্ছে আরো ক্লিয়ার। অ্যাম্বুলেটরি এন্ড রেডিয়েটিং চ্যাপেল, একই সঙ্গে কিন্তু রেডিয়েটিং চ্যাপেলও এটার সঙ্গে আছে। আমি তোমাদের উপরের থেকে একটা ছবি দেখাই। মূল এই পূর্ব অংশে যে নতুন যে রিকনস্ট্রাকশনটা করা হলো, সেইখানে দেখতে কেমন, এই যে এই অংশটা হলো নতুন করে করা হলো 1140-এ। এবং এখানে দেখো যে এই যে নতুন এই অংশটা করার কারণে এই যে ছোট ছোট যে সার্কেল গুলো দেখতে পাচ্ছ এখানে, হাফ সার্কেল, এইগুলো হলো রেডিয়েটিং চ্যাপেল। আর মাউস পয়েন্টারটা একটু খেয়াল করতে হবে। এগুলো হলো রেডিয়েটিং চ্যাপেল। এবং এটা হলো অ্যাম্বুলেটরি, অর্থাৎ এই যে ধর্মীয় অনুষ্ঠান যখন এখানে হচ্ছে কইরে, তখন এর পেছন থেকেও ঘুরে আসা যাবে আর কি। এই হাঁটা রাস্তা যেটা, এই হাঁটা রাস্তাটাকে বলা হচ্ছে অ্যাম্বুলেটরি। এবং এই অ্যাম্বুলেটরিতে যে ছাদটা ব্যবহার করা হচ্ছে বা যে ভল্টটা ব্যবহার করা হচ্ছে, এটা হলো তোমার এই যে পয়েন্টেড আর্চ এবং তোমার এবং এবং রিব ভল্ট আর কি। পয়েন্টেড আর্চ এবং রিব ভল্ট। এবং রিব গুলো এই ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে তোমার ছাতার নিচের অংশের মতন যে স্ট্রাকচার, ছাতার মানে কাপড়ের নিচে যে স্ট্রাকচারটা থাকে, যেটার উপরে কাপড়টা আসলে বসে, সেরকম স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে রিব। এগুলোকে রিব বলা হয় আর কি। পয়েন্টেড আর্চ এই যে দেখতে পাচ্ছ, যে পয়েন্টেড আর্চ এবং রিব ভল্ট হলো গথিক স্থাপত্যের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, একটা ফিচার্স। মানে এটা একটু লিখে নাও আর কি, পয়েন্টেড আর্চ উইথ রিব ভল্ট গথিক স্থাপত্যের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এখন হলো যে আগে যে ধরনের ভল্ট, আগে কেউ
আবার একটু মাইক করতে হবে, মিউট হবে। তো আগে যে তোমার গোলার্ধ যে খিলানগুলো ছিল সেইগুলোর সঙ্গে এই যে তোমার এই তোমার এই যে পয়েন্টেড আর্চ বা কৌণিক যে খিলানগুলো, সেটার কি পার্থক্য বা কি সুবিধা অসুবিধা সেটা বোঝানোর জন্য মূলত আসলে এখন এই ছবিটা দেখানো হচ্ছে তোমাদের। দেখো যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, এ বি সি ডি, অর্থাৎ আগে যে খিলান গুলো ছিল, এই যে গোলার্ধ খিলান গুলো ছিল, সেটার সঙ্গে এই যে পয়েন্টেড যে আর্চটা নতুন হচ্ছে, সেটার কি পার্থক্য, কি সুবিধা তৈরি হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, সেইগুলো আর কি। আগে ব্যবহার করা হতো তোমার এই যে দেখো মাঝখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এরকম ভল্ট, আর গতির সময় এসে ব্যবহার করা হচ্ছে ডান পাশে যে ভল্টটা দেখতে পাচ্ছ এমন। পরিষ্কার আমার কথাটা? স্যার আরেকবার যদি একটু বলতেন, মানে নেট ডিস্টার্ব করতেছে তো। আচ্ছা, এটা হলো যে তোমার গতিক সময়ের আগে যে ভল্টটা ব্যবহার করা হতো, যে ধরনের ভল্ট ব্যবহার করা হতো, সেটা হলো এরকম। এখানে দেখো যে খিলান গুলো কি, মানে তোমার হাফ সার্কেল খিলান, তাই না? মানে গোলার্ধ খিলান। জি স্যার। আর এখানে দেখো যে গতিক সময় ডান পাশের আর্চ ভল্টটা দেখো, এটা হলো পয়েন্টেড আর্চ আর কি, বা তোমার কৌণিক খিলান। জি স্যার। গতিক সময় এসে এই কৌণিক খিলানের ব্যবহারটা আমরা প্রচুর পরিমাণে হতে দেখবো, কারণ এটাই কিছু সুবিধা পাওয়া যায়। তো তোমাদের তার আগে এই বাম পাশের ছবিটা একটু দেখি একটু যেন। কর্নিয়া, কর্নিয়া তোমার মাইকটা অফ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে বাম পাশের ছবিটা দেখো, বাম পাশে তোমার একটা আয়তক্ষেত্র আমরা পাচ্ছি, যেখানে তোমার এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, এবং এই আয়তক্ষেত্রের উপরে যদি আমি আগে যে আর্চ গুলো ব্যবহার করা হতো, অর্থাৎ গোলার্ধ গম্বুজ, মানে গোলার্ধ গম্বুজ বা গোলার্ধ খিলান যেগুলো, সেগুলো যদি তৈরি করা হয় তাহলে বিষয়টা কেমন হয়, আর যদি পয়েন্টেড আর্চ করা হয় তাহলে কি হয় সেটা দেখো। এখন এই 2 নম্বর ছবিটা দেখো। 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিসিডি, এবং তার উপরে যখন গোলার্ধ গম্বুজ তোমার গোলার্ধ খিলান তৈরি করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যেহেতু দুই পাশে সমান না, এটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র যেহেতু না, এটা আয়তক্ষেত্র, ফলে দৈর্ঘ্য এবং প্রস্থ এটা কিন্তু এক না, তাই না? দৈর্ঘ্যটা স্বাভাবিকভাবে বড় এবং প্রস্থটা ছোট। তো ফলে যখন দৈর্ঘ্য এবং প্রস্থের দুই রকম আহ আহ আকার আমরা দেখতে পাচ্ছি, ফলে এটার উপরে যখন গোলার্ধ তৈরি করা হবে, গোলার্ধ খিলান তৈরি করা হবে, তখন সেই গোলার্ধ গুলো কিন্তু একই সাইজের হবে না, এটা স্বাভাবিক, তাই না? তো ফলে যেদিকে তোমার পাশটা বেশি, যেমন দৈর্ঘ্যটা বেশি, সেখানে তোমার আহ গোলার্ধটা কি হবে, মানে বড় হবে, আর প্রস্থে স্বাভাবিকভাবে কম হবে, কারণ এখানে স্পেসটাও কম, তাই না? মানে তোমার যদি ডি এবং সি এই স্পেসটা দেখো, এবং একই সঙ্গে সি এবং বি এই স্পেসটাও দেখো, দুইটা স্পেস তো একই না। ডি এবং সি স্বাভাবিকভাবে বড়, এবং সি এবং বিটা ছোট। তো ফলে এটার উপরে যখন হাফ সার্কেল করা হবে, তখন সেই হাফ সার্কেল দুইটা দুই রকম হবে, কারণ এদের সাইজও আলাদা, তাই না? মানে বুঝতে পারছো একটু? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। ফলে যেহেতু দুইটা সাইজ আলাদা হচ্ছে, এবং ছাদের তোমার যে, এবং এই মানে আর্চের যে হাইটটা, সেটাও স্বাভাবিকভাবেই দুই রকম হবে, কারণ যেটা ছোট সেটা তো আগেই আসলে তার হাফ সার্কেলটা কমপ্লিট করে ফেলবে, আর যেটা বড় সেটা হাফ সার্কেল কমপ্লিট হতে দেরি হবে, ফলে সে হাইটটা একটু বেশি নেবে, তাই না? ফলে এখানে এইচ এবং জে এই দুইটা পয়েন্ট দেখো, এইচ এবং জে এই দুইটা পয়েন্ট দেখো, যে এইচটা উপরে আর জেটা নিচে, তাই না? জি স্যার। এবং এটা তো গেল তোমার খিলানের হাইট। তারপরে আবার এই যে খিলানের উপরে যে ভলটা তৈরি করা হচ্ছে, সেই ভলটাকেও তো আবার কমপ্লিট করতে হবে, তাই না? তো ফলে এইচ এর উপরে
এইচটা হলো এখানে খিলানের মধ্যে হাই পয়েন্ট, তো সেই এইচ থেকে আরো কিছুটা উপরে যে ছাদটা কমপ্লিট হচ্ছে, মানে ভল্টটা কমপ্লিট হচ্ছে আর কি। ফলে যেটা হচ্ছে যে তোমার আলো আসার স্পেস কিন্তু কমে যাচ্ছে আর কি, কারণ তোমার দেখো যে ভল্টের হাইটটা তোমার খিলানের হাইট থেকে আরো উপরে যে কমপ্লিট হচ্ছে। তো এটা হলো গোলার্ধ গম্বুজ গোলার্ধ খিলানের অসুবিধা হলো এটা যে তোমার প্রথমত হলো যে একই রকম যদি আমরা করতে চাই সেক্ষেত্রে বর্গক্ষেত্র হতে হবে আর কি। আয়তক্ষেত্র হলে তোমার দুই পাশে দুই রকমের আর্চ হবে, দুই রকম হাইটের আর্চ হবে এবং দুই রকম সাইজের আর্চ হবে, এবং এইটার কারণে তোমার একইভাবে সমানভাবে সব পাশ থেকে আলো আসবে না। আবার একই সঙ্গে তোমার উপরে আবার ভল্টটা যখন কমপ্লিট করার জন্য উপরে আরো ইট বসানো হবে তখন হাইটটা বাড়বে কিন্তু আলোটা কম আসবে। এটা হলো মূল বিষয়। কিন্তু পয়েন্টেড আর্চ করলে যেটা সুবিধা হচ্ছে সেটা হলো দেখো যে তোমার এখানে ডান পাশের ছবিটা, এই যে সি, যেটা সি এতে দেখো যে এফ হলো তোমার ভল্টের হাই পয়েন্ট এবং এল হলো দেখো যে আর্চের হাই পয়েন্ট। তো এল এবং এফ দেখো যে একই রকম সমান্তরালে আছে, তাই না? অর্থাৎ ভল্ট যতখানি উঁচু হচ্ছে তোমার আর্চ ততখানি উঁচু করা সম্ভব হচ্ছে, ফলে আমি আলোর ব্যবস্থা বেশি করতে পারছি। আবার আরেকটা জিনিস দেখো যে এই যে আয়তক্ষেত্রটা এ বি সি ডি, এই যে আয়তক্ষেত্রটা এখানে দেখো যে পয়েন্টেড আর্চ হওয়ার কারণে তোমার দুই পাশের সাইজটা যাই হোক না কেন, মানে কম বেশি হোক বর্গক্ষেত্র হোক যাই হোক, তোমার ইচ্ছা মতন কিন্তু তুমি পয়েন্টটা এক জায়গায় এসে মিলাতে পারো। মানে সেক্ষেত্রে তোমার এই যে গোলার্ধ গম্বুজে যেটা হচ্ছিল, মানে গোলার্ধ ভল্টে যেটা হচ্ছিল যে তোমার আয়তক্ষেত্র হওয়ার কারণে দেখা যাচ্ছে যে দুই পাশ বড় হচ্ছে আর দুই পাশ ছোট হচ্ছে, ফলে তোমার হাফ সার্কেলটাও তোমার দুই রকম সাইজ হচ্ছে এবং তোমার ভল্টের হাইটটা ওই আর্চ থেকে আরো বেশি হচ্ছে আর কি। এখানে পয়েন্টেড আর্চ হওয়ার কারণে তোমার ভল্ট যতটুকু উপরে হচ্ছে আর্চের হাই পয়েন্ট গুলো ওরকম উপরে রাখা সম্ভব। আর এখানে তোমার দেখো যে ডিসি এবং সিবি এই দুইটা জায়গা দুই রকম সাইজ হলেও তোমার পয়েন্ট কিন্তু একই জায়গায় যে মিলানো সম্ভব, যেহেতু এটা পয়েন্টেড আর্চ। দেখো যে এই দুইটা কিন্তু একদম প্রায় কাছাকাছি সেম, দেখতে পাচ্ছ? মানে কে এবং এল এই দুইটা পয়েন্ট দেখো, এখানে কে এবং এল দুইটা পয়েন্ট দেখো, আর এখানে তোমার জে এবং এইচ এই দুইটা পয়েন্ট দেখো একটু, তাহলে আসলে ক্লিয়ার হয়ে যাবে আমার মানে আশা করি। আবার একই সঙ্গে এফ এর অবস্থানটা দেখো, দুইটা ছবিতেই এফ এর অবস্থানটা এবং এর সঙ্গে তোমার আর্চের যে হাই পয়েন্ট সেটার ডিস্টেন্সটা দেখো, তাহলে কিন্তু আসলে গথিক স্থাপত্যের যে মূল বৈশিষ্ট্য পয়েন্টেড আর্চ উইথ রিপ ভল্ট, এটা কি সুবিধা সেটা আমরা বুঝে যাব। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পেরেছি। আরো দু একজন একটু বলো, মানে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে যদি আমি যদি না বুঝাতে পেরে থাকি সেক্ষেত্রে আবার বলবো, কোনো অসুবিধা নেই। না স্যার, আমার সমস্যা নেই। তো মূলত আমি একটা জিনিস বুঝে গেলাম যে এখানে দেখো যে এবিসি তিনটা ছবি, এবিসি তিনটা ছবি, তার মধ্যে সি যে ছবিটা সেটা হলো মূলত আসলে গথিক স্থাপত্যের যে বৈশিষ্ট্য সেগুলো এখানে আমরা পাচ্ছি। এবং দেখো যে এখানে আরেকটা ব্যাপার তোমাদের বলা হয়নি, সেগুলো যে বি নাম্বার যেটা মাঝখানের যে ছবিটা, সেখানে দেখো যে জে এবং এইচ দুইটা আর্চের হাই পয়েন্ট, এই দুইটা আর্চের হাই পয়েন্টের উপরেও তো অনেকখানি ভল্টটা উঠতে হয়েছে, তাই না? কারণ ভল্টটাকে তো একটা গাণিতিক সূত্র অনুযায়ী সেটা কমপ্লিট করতে হবে, হাফ সার্কেলটা কমপ্লিট করতে হবে, তাই না? নাহলে তো তোমার ভল্ট পড়ে যাবে, নিচে ভেঙে পড়ে যাবে আর কি। তো এইটার কারণে দেখো যে তোমার এইচ এবং জে এই পয়েন্ট দুইটা থেকেও কিন্তু উপরে তোমার অনেকখানি ছাদ তৈরি করা লাগছে আর কি। তো ফলে এখানে কিন্তু তোমার ওয়েটও বেশি হচ্ছে, কারণ এখানে ইটের প্রয়োজনও বেশি হচ্ছে, ইট বেশি ব্যবহার করা হচ্ছে বা পাথর ব্যবহার করলে পাথরও বেশি পরিমাণ ব্যবহার করা হচ্ছে, ফলে ভল্টের যে ওজনটা সেটা অনেক বেড়ে যাচ্ছে, ফলে একটা রিস্কও তৈরি হচ্ছে কিন্তু, তাই না? আর এখানে দেখো যেহেতু তোমার এরকম ব্যাপার নেই, অর্থাৎ এই ভল্টটাকে জোর করে উপরে যে কমপ্লিট করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কমপ্লিট করতে হবে মানে এই যে দেখো যে এইচ এবং জে এর উপরে বেশ খানিকটা জে, তারপরে ভল্টটা মিলছে, একটা সার্কেল তৈরি হচ্ছে, হাফ সার্কেল তৈরি হচ্ছে। তো সেরকম বাধ্যবাধকতা না থাকার কারণে দেখো যে সি যে ছবিটা, মানে গথিক সময়ের স্থাপত্যের বৈশিষ্ট্য সম্বলিত যে ছবিটা, সেখানে দেখো যে তোমার ভল্টটা কিন্তু আর্চের অনেকখানি উপরে যে কমপ্লিট করার কোনো প্রয়োজনীয়তা নেই, ফলে এখানে
তোমার ইট বা পাথর যেটাই ব্যবহার করুক সেটার অতিরিক্ত ব্যবহারের কোনো প্রয়োজন নেই, ফলে ভল্টটা হালকা হচ্ছে। এবং ভল্ট হালকা হওয়ার কারণে এবং একই সঙ্গে রিব যখন ব্যবহার করা হচ্ছে ভল্টের নিচে, ফলে তোমার ছাদটা এবং তোমার স্থাপত্যের যে কাঠামো, এটার মধ্যে খুব সুন্দর একটা ব্যালেন্স তৈরি হচ্ছে এবং দেয়ালের উপরে প্রেসারটা কম পড়ছে আর কি। এবং দেয়ালে যখন প্রেসার কম পড়ছে তখন কিন্তু দেয়ালে ইচ্ছা মতন আমি জানলা রাখতে পারি এবং সেই জানলায় খুব সুন্দর ডেকোরেটিভ গ্লাস ব্যবহার করতে পারি। এটা হলো গথিক স্থাপত্যের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে স্টেইন গ্লাস বা রঙিন কাচের ব্যবহার এবং সেই কাজগুলো ব্যবহার করে যীশুখ্রিস্ট এবং মেরির বিভিন্ন ছবি বা ধর্মীয় বিভিন্ন বিষয়কে অবলম্বন করে বিভিন্ন ছবি তৈরি করা, এটা হলো গথিক স্থাপত্যের আর একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, স্টেইন গ্লাস বা রঙিন কাচের ব্যবহার। এবং সেই রঙিন কাচের ব্যবহার করা সম্ভব হচ্ছে কারণ হলো এই যে পয়েন্টেড আর্চ এবং রিব ভল্ট ব্যবহার করার কারণে ভল্টের ওজন কম হচ্ছে। তোমার ওজন কম হওয়ার কারণে দেয়ালের উপর প্রেসার কম পড়ছে এবং দেয়ালের প্রেসার কম হওয়ার কারণে সেখানে ইচ্ছা মতন আমরা জানলা ব্যবহার করতে পারছি এবং ফলে প্রচুর পরিমাণে আলো কিন্তু ভেতরে আসতে পারে, প্রচুর আলো বাতাস আসতে পারে এবং তোমার ভল্ট আরো স্থায়ী হচ্ছে, এরকম আর কি অনেকগুলো সুবিধা তৈরি হচ্ছে আর কি। তাহলে স্যার এটা এত আরো তো উন্নত হলো, তারপরে স্যার এটা এরকম গথিক আর্ট বলা হয় কেন? বুঝলাম না, কি বললে? মানে তাহলে তো স্যার আরো উন্নত হলো মানে এই ব্যবস্থাটা, তারপরে স্যার এটাকে এরকম নিকৃষ্ট ভাবে দেখা হয় গথিক আর্টকে। এই কথাগুলো তো মনে হয় বলে ফেললাম আগে একবার, শুরুতেই তো বললাম যে তোমার এই গথিক স্থাপত্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এটা কিন্তু হাইটের প্রতি একটা গুরুত্ব দেওয়া হয়। হাইটের প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং হাইট বাড়ানো সম্ভব হচ্ছে কারণ হলো পয়েন্টেড আর্চ রিব ভল্টের ব্যবহার করা হচ্ছে। এইসব কারণে তোমার ভল্টটা যেহেতু হালকা হচ্ছে, ফলে ইচ্ছা মতন তোমার হাইটটা বাড়ানো যাচ্ছে এবং প্রচুর ডেকোরেশন করা হতো। এটা অনেকের কাছে মনে হতো যে এটা অনেক বেশি বাড়তি, অনেক বেশি বাহুল্য, অনেক বেশি ফালতু খরচ, অনেক মানে অনেকের কাছে এটা মনে হতো যে এটা অনেক বিশ্রী। আবার এরকম উল্টাটাও আছে, কিন্তু অনেকেই কিন্তু আবার এটাকে এক আধুনিক স্থাপত্যের সূচনা বলেও অনেকে মানে অনেক তাত্ত্বিক মনে করেন। এবং এখন কিন্তু সেটাই সবাই বলে যে এটা কিন্তু তোমার মানে বিশ্রী দর্শন কোনো স্থাপত্য না, এটা আসলে এর একটা নিজস্ব বিউটি আছে, এটা আলাদা একটা স্টাইল। হ্যাঁ, এখন কিন্তু এটা কেউ বলে না, কিন্তু নামটা যেহেতু একবার ভুলে ওই সময় দিয়ে ফেলা হয়েছে যে এই 16 শতকের মাঝামাঝি 1550 সালে যখন ওই জর্জিও ভাসারি ব্যবহার করলেন যে গথ শব্দটা, তখন কিন্তু তিনি আসলে একটু নেগেটিভ সেন্সেই ব্যবহার করছেন আর কি, যে এটা হলো তোমার বর্বর গথদের তৈরি করা স্টাইল এবং তারা তোমার এই যে গ্রিক রোমান ক্লাসিক্যাল আর্টের ধ্বংসকারী, তাদের কারণে আসলে আমরা পেছায় পড়ছি। বা এখন যে ধরনের স্থাপত্যগুলো হচ্ছে এই ইয়ের আগে রেনেসার আগে, সেগুলো ওই যে গথিক যে স্টাইলটা, এটা আর কি অনেকেই আসলে মানে খারাপ ভাবে দেখা ভাবছে আর কি, মানে সবকিছু মিলাই আর কি গথিক বলা হতো আর কি। আশা করি এই পয়েন্টগুলো একটু মনে থাকবে যে পয়েন্টেড আর্চ রিব ভল্ট খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং একই সঙ্গে তোমার স্টেইন গ্লাস আর রঙিন কাচের ব্যবহার এবং সেই রঙিন কাচ ব্যবহার করে তোমার বিভিন্ন ধর্মীয় বিষয়ের ঘটনাগুলো তুলে ধরা হতো এই গ্লাসে। এবং সেই গ্লাস থেকে যখন ভেতরে আলো আসতো, মানে জানলার কাছে যখন এই জানলার গ্লাসে যখন রঙিন বিভিন্ন কালার ব্যবহার করে ছবি আঁকা হচ্ছে এবং সেই বাইরে থেকে যখন আলো আসে সেই জানলা হয়ে যখন ভেতরে আলো পড়ে, তখন সেই আলোগুলো কিন্তু খুব কালারফুল হয় আর কি, লাল নীল হলুদ বিভিন্ন কালারের আলো এসে ভেতরে পড়ে। ফলে গথিক স্থাপত্যের ভেতরে তোমার গেলে বা চার্চের মধ্যে গেলে তোমার কিন্তু একটা আধ্যাত্মিক একটা অনুভূতি হবে, যে তোমার মনে হবে যে আসলে এই জগৎটা মানে চার্চের ভেতরের যে পরিবেশটা সেটা পুরো পৃথিবী থেকেই আলাদা। এবং এটা একটা মানে আধ্যাত্মিক যে ভাবটা সেটা ভিতরে আনার জন্য কিন্তু এরকম একটা পরিবেশ খুব উপযোগী একটা পরিবেশ আর কি। এখন গথিক স্থাপত্যের গুরুত্বপূর্ণ যে যে বিভিন্ন অংশের নাম, সেগুলো একটু তোমাদেরকে দেখাই, আশা করি সবাই দেখতে পাচ্ছ। গথিক ক্যাথেড্রালের একটা তোমার পরিচিতিমূলক আর কি ছবি, যেমন দেখো যে 1 নম্বরে পড়তে পারছো কি সবাই?
এক নম্বরে যে ফ্লাইং বাট্রেস লেখাটা কি পড়া যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ফ্লাইং বাট্রেস এক নাম্বার। বাট্রেসের ব্যাপারে কিন্তু আমি রোমানস্কের সময় তোমাদের বলে আসছি যে বাট্রেস, ফ্লাইং বাট্রেসের ব্যবহার গথিক সময়ে আমরা দেখবো, এবং এটাও কিন্তু গথিক সময় স্থাপত্যে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ফ্লাইং বাট্রেসের ব্যবহার। ফ্লাইং বাট্রেস হলো তোমার, এর আগে আমরা দেখবো যে রোমানস্কের সময় যে ডারহাম ক্যাথেড্রাল আমরা দেখে আসছি, সেখানে কিন্তু একটা কোয়াড্রেনাল আর্চ ছিল আর কি, অর্থাৎ একটা গোলার্ধের মানে একটা গোলকের 4 ভাগের 1 ভাগ এইরকম একটা গ্যালারি ছিল এই ডারহাম ক্যাথেড্রালে, যেটাকে তোমার বলা হয় যে ফ্লাইং বাট্রেসের পূর্বসূরি। এটা কি মনে আছে তোমাদের নাকি আমি জানি না। তো সেই ব্যাপারটাই কিন্তু গথিক সময় এসে আরো পরিণত একটা পর্যায়ে গেল, এবং ফলে এই ফ্লাইং বাট্রেসের তৈরি হলো। ফ্লাইং বাট্রেসের কাজ হলো তোমার এই যে ভল্টের যে ওজনটা, সেটা পিলার থেকে নামার পরে সেই পিলারটাকে আবার সেই পিলারের আবার সাপোর্ট দেওয়ার জন্য এই ফ্লাইং বাট্রেসটা তৈরি করা আর কি। তো ফ্লাইং বাট্রেস হলো 1 নাম্বার। এখানে দেখো যে 1 নাম্বার কোথায়, এই যে 1 নাম্বার দেখতে পাচ্ছ এখন আমার মাউস পয়েন্টারটা দেখো, এই যে ফ্লাইং বাট্রেস বলা হচ্ছে এটাকে, মানে উড়ন্ত ঠেকা বা উড়ন্ত ঠেস বলতে পারো। অর্থাৎ এই যে দেখো যে ভল্টের যে ওয়েটটা, সেটা এই যে পিলারে আসলো, পিলারে আসার পরে সেই পিলারটাকে আবার সাপোর্ট দেওয়ার জন্য একটা উড়ন্ত একটা ঠেকার দরকার হলো। তো এটাকে বলা হচ্ছে তোমার ফ্লাইং বাট্রেস 1 নাম্বার। তারপর পিনাকেল হলো 2 নাম্বার। অর্থাৎ এই যে বাট্রেস, যেটা ফ্লাইং বাট্রেস, এই ফ্লাইং বাট্রেস বের হয়ে আসছে আর কি, সুচালো একটা অংশ বের হয়ে আসছে, এটাকে বলা হচ্ছে পিনাকেল বলা হচ্ছে এটাকে। তারপর 3 নম্বরে ভল্টিং ওয়েভ হলো যেটা এই মানে ভল্টের উপরের অংশটাকে বলা হচ্ছে। স্যার পিনাকেল সময় একটু কেটে গেছে স্যার, কোনটা বলছিলেন? স্যার পিনাকেলটা ফ্লাইং শুনতে পাইনি, সমস্যা নেই। আচ্ছা, পিনাকেল হলো তোমার দেখো যে ফ্লাইং বাট্রেসের একটা অংশ উপরের দিকে উঠে এসছে, যার মাথাটা হলো সুচালো, এটাকে বলা হচ্ছে তোমার পিনাকেল। এই সুচালো যে অংশটা, এটাকে বলা হচ্ছে পিনাকেল। তারপরে দেখো যে তোমার ভল্টিং ওয়েভটা গেল। তারপর ডায়াগোনাল রিব, মানে রিব তো তোমরা জানো যে ছাতার নিচের যে কাঠামোটা থাকে, মানে ছাতার কাপড়ের নিচের যে কাঠামোটা, সেটাকে আমরা রিব বলি। তো সেরকম রিবের ব্যবহার এখানে ভল্টের নিচে আমরা দেখবো। কেউ একজন আসছে আবার এই সময়ে। রিব তো দেখতে পাচ্ছ 4 নম্বরে রিব কোথায়? এই যে রিব হলো তোমার ভল্টের নিচে যে কাঠামোটা ব্যবহার করা হয় ভল্টকে আরো শক্তিশালী করার জন্য, এবং ভল্টের ওজনটাকে সুন্দরভাবে পিলারে বা স্তম্ভে নিয়ে যাওয়ার জন্য যেই কাঠামোটা ব্যবহার করে, এটাকে রিব বলা হয়। এবং রিব হলো 2 রকম বলতে পারো, একটা হলো ট্রান্সভার্স রিব আর একটা হলো ডায়াগোনাল রিব, যেটা কোনাকুনি যায় যে রিবটা। যেমন এখানে দেখো যে 4 নম্বরে ডায়াগোনাল রিব বলা হচ্ছে, এটা হলো ডায়াগোনাল রিব, মানে যেটা কোনাকুনি যায় সেটাকে কৌণিক রিবটাকে বলা হচ্ছে ডায়াগোনাল রিব। আর ট্রান্সভার্স মানে যেটা তোমার এই সমান্তরাল আর কি, মানে যেটা কোনাকুনি যায়নি, সমান্তরাল, সেটাকে বলা হচ্ছে তোমার ট্রান্সভার্স রিব। এই 5 নম্বরে এই যে এটা হলো ট্রান্সভার্স রিব, আর কোনাকুনি গেলে সেটাকে বলা হচ্ছে তোমার ডায়াগোনাল রিব। তারপরে দেখো স্প্রিংিং 6 নম্বরে। স্প্রিংিং হলো তোমার এই যে পিলার। স্যার 3 নম্বরটা শুনতে পাইনি। কয় নম্বরের কথা বললে? So 3 নাম্বারটা ভলিউটিং 3 নাম্বার ভল্টিং ওয়েভ। তো তোমার এই যে ভল্টিং ওয়েভ ভল্ট আর কি, ভল্টের মানে ভল্ট কমপ্লিট হওয়ার কারণে উপরে যে একটা মানে কারেন্ট তৈরি, মানে একটা বাঁক তৈরি হচ্ছে, এটাকে ভল্টিং ওয়েভ বলা হচ্ছে আর কি। এবং এই ভল্টের নিচেই তোমার থাকে রিব, এবং 2 রকমের রিব থাকে, একটা হলো ডায়াগোনাল রিব, একটা হলো ট্রান্সভার্স রিব। এই যে 4 এবং 5 নাম্বার দেখো, এটা হলো তোমার ডায়াগোনাল রিব, আর যেটা সমান্তরাল ভাবে পাশাপাশি মানে যায় সেটাকে বলা হচ্ছে তোমার এই ট্রান্সভার্স রিব বা আড়াআড়ি রিব আর কি। আর স্প্রিংিং হলো তোমার 6 নাম্বার হলো স্প্রিংিং। 6 নাম্বারটা দেখো যে স্তম্ভগুলো উঠছে নিচ থেকে,
সেই স্তম্ভগুলো থেকেই কিন্তু আবার রিবের উৎপত্তি হচ্ছে আর কি। অর্থাৎ রিব গুলো এই স্তম্ভের একটা পর্যায়ে এসে তোমার চারিদিকে ছড়ায় যাচ্ছে। তো ছড়ানোর যে জায়গাটা, রিব গুলো চারিদিকে ছড়ায় যাওয়ার যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে তোমার স্প্রিঙ্গিং। অথবা এই যে তোমার আহ, আহ, দেখো যে এখানে পিলারের একটা পর্যায়ে যে যেখান থেকে তোমার রিব গুলো ডিস্ট্রিবিউট হচ্ছে আর কি, মানে ছড়া যাচ্ছে আর কি, এটা হলো স্প্রিঙ্গিং। স্প্রিং এর ব্যাপারটা বুঝলে, যে নিচে থেকে তোমার যেই কি বলবো, এটাকে স্তম্ভ, এবং এই স্তম্ভটা কিন্তু আলাদা একটা নাম আছে, কারণ এখানে কিন্তু স্তম্ভগুলো মানে প্লেন একটা সিঙ্গেল স্তম্ভ না, কিন্তু এটার নাম হলো তোমার পায়ার, কম্পাউন্ড পায়ার বলে। অর্থাৎ যেখানে তোমার একসঙ্গে অনেকগুলো পায়ার যোগ হচ্ছে, একটা যৌগিক পায়ার তৈরি হচ্ছে, সেটাকে কম্পাউন্ড পায়ার বলে। অর্থাৎ এমনি স্তম্ভ বা পিলার সেটা তো সিঙ্গেল, তাই না, সেটার সঙ্গে কিন্তু আর কোনো কিছু অ্যাটাচ করা থাকে না। কিন্তু একটা পায়ার হলো যে তোমার এই স্তম্ভের সঙ্গে যদি আরো বেশ কয়েকটা অংশ যোগ হয়, আরো কয়েকটা পিলার যোগ হয়, তখন এটাকে পায়ার বলা হচ্ছে আর কি। হ্যাঁ, এবং এই দেখো যে এখানে কম্পাউন্ড পায়ার থেকে বা পায়ার থেকে তোমার কিন্তু এই ট্রাইকোরিয়ামটা আসলে তোমার মূলত আসলে গ্যালারির মতন একটা অংশ হলেও, এখানে তোমার গ্যালারিতে যেমন দাঁড়ানো যায় বা এখানে দাঁড়ায় মূল অনুষ্ঠানটা দেখা যায়, ট্রাইকোরিয়াম হলো জাস্ট একটা শো এর মতন আর কি। মানে জাস্ট তোমার ভেতরের যে আহ, দেখা যাচ্ছে যে অনেক হাইটের একটা নেভ যদি হয়, সেক্ষেত্রে নেভের এই যে পাশের যে আর্কেড গুলা বা পাশের যে ওয়াল গুলা, সেগুলাকে আর একটু বৈচিত্র্যময় বা আর একটু দৃষ্টিনন্দন করার জন্য এই ট্রাইপোরিয়ামের ব্যবহার করা হয় আর কি। মানে এই ট্রাইপোরিয়াম ব্যবহার করার কারণে দেখো যে ক্লিয়ার স্টোরি এবং এই নেভ আর্কেড এর মাঝখানে আরেকটা তালা মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে যে 3 তলা বা 4 তলা, এরকম একটা ফিলিং আসে আর কি। সেরকম একটা আর্কেড, যেটাকে বলা হচ্ছে তোমার এই যে ট্রাইপোরিয়াম। তারপর নেভ আর্কেড তো দেখতেই পাচ্ছ, নিচে এই যে নেভ, নিচে দেখো যে দুইটা পিলার, মানে পরপর পিলারের সারি, এবং মাঝখানে মাঝখানে দেখো যে ট্রায়াঙ্গেল একটা করে জায়গা তৈরি হচ্ছে। তো পুরো এই যে সারিটা, এটাকে বলা হচ্ছে নেভ আর্কেড। তারপরে কম্পাউন্ড পায়ার হলো 10 নম্বরে। 10 নম্বর কোথায় কম্পাউন্ড পায়ার? এই যে কম্পাউন্ড পায়ার মানে হচ্ছে যেটা কেবলই বললাম আর কি, যে যৌগিক পায়ার, বা যেখানে অনেকগুলো পিলার একসঙ্গে যোগ হচ্ছে আর কি, সেটা। আজকে মনে হয় এই পর্যন্ত থাকুক। আমি নেক্সট দিন আবার বসি, আবার মঙ্গলবার। এরপর আমার মঙ্গলবারই বসে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, কম্পাউন্ড পারে কি বেসমেন্ট হিসেবে মিডল পয়েন্টে একটা মেইন পিলার থাকে?
নাকি শুধুমাত্র মানে চারদিক থেকে পিলার গুলো মানে অ্যাডজাস্টমেন্টে একটা পায়ার তৈরি হয়? এটা তোমার কম্পাউন্ড পায়ার যখন বলা হচ্ছে তখন তোমার আসলে বেশ কয়েকটা পায়ার একসঙ্গে যোগ হচ্ছে আর কি। আর শুধু যখন পায়ার বলা হচ্ছে তখন দেখবা যে পাশে মানে তোমার কিছু ইয়ে থাকে আর কি, রিলিফের মতন কিছু আর এক্সট্রা ইয়ে লাগানো থাকে আর কি, এক্সট্রা স্তম্ভ আর কি, বা এই যে চৌকো আলাদা অংশ লাগানো থাকে আর কি। জি স্যার। তো মানে ক্লিয়ার হলো? স্যার মানে আমি বলতে চাচ্ছি কি যে এর মাঝখানে কি কোনো বেসমেন্ট হিসেবে মেইন পিলার বা মেইন পায়ার থাকে, নাকি শুধুমাত্র আমি মানে যে পায়ার গুলো নিয়ে তৈরি হচ্ছে ওই পায়ার গুলোই থাকে? আচ্ছা, এটা হলো কম্পাউন্ড পায়ার, আর এটা হলো তোমার এই যে সিঙ্গেল ইয়ে তোমার স্তম্ভ মানে একটু পিলার আর কি, নরমাল পিলার, আর এটা হলো কম্পাউন্ড পায়ার। মাঝখানে একটা থাকে, হ্যাঁ রাইট, যেটা বলতে হচ্ছে যে মাঝখানে একটা ইয়ে থাকে কিনা মেন। জি জি স্যার, জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। এক্সাম্পল দেখবেন যে কম্পাউন্ড পায়ার ব্যবহার করা হচ্ছে, তার মাঝখানে মানে দুইটা কম্পাউন্ড পায়ারের মাঝখানে তোমার নরমাল একটা পিলার ব্যবহার করা হচ্ছে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে স্যার, স্বাগতম। আবার স্যার, মঙ্গলবার একটা- থেকে কিছু বলবা ইয়ে বর্ষণ? হ্যাঁ স্যার, স্যার আমাদের যে ভাইভা হবে স্যার, আমাদের তো স্যার জুমেই ভাইভা হবে, মানে ক্লাসরুমে ভাইভা হবে স্যার। স্যার এই ভাইভাটা মানে কি আমাদের ভিডিও কি অন থাকবে, না আমরা অফ করেও দিতে পারবো? হ্যাঁ, আমি তো তোমাদের কিছু স্লাইড মানে কাউকে স্লাইডও দেখাতে পারি আর কি। তো সেক্ষেত্রে স্যার তো স্যার আপনার তো স্যার স্লাইড শেয়ার করবেন, বাট আমাদের পার্সোনালি কি স্যার ভিডিও অন করে ভাইভা দেওয়া লাগবে, না মানে ভিডিও অন করে স্বাভাবিক কোনো যে স্যার অসুবিধা ভাইভাতে তো স্যার আমরা যেটা মানে ছোট থেকে জেনে আসছি যে ড্রেস আপ ঠিক করা লাগে বা সবকিছু মানে ইয়ে করে না, অ্যাটেন্ড না, করতে এইভাবে হবে। তবে মানে ভিডিওটা অন করা থাকলে তো ভালো, তাই না? স্যার ভালো স্যার, মানে আর কি ওই জন্যই আর কি জিজ্ঞেস করলাম, যে কারণ অনলাইনে তো স্যার কোনো ভাবে দিই না। কোনো প্রয়োজন নেই, মানে সাজুগুজু করে উপস্থিত হওয়ার দরকার নেই, কিন্তু ভিডিওটা জি, অন রাখাটা প্রয়োজন আর কি। মানে কিভাবে অ্যান্সার গুলো আসছে সেটাও তো আমরা বুঝতে হবে নাকি? জি স্যার। আর স্যার আমাদের কি মানে একসাথে গ্রুপে হবে, না মানে একজন একজন করে আমরা ঢুকবো বেরোবো এরকম? না, না, একজন একজন করে। তোমার আমি প্রতিদিন 10 জনের নাম দিয়ে রাখবো, মানে আগামীকাল ভাইভা হলে আমি আজকে 10 জনের নাম দিয়ে রাখবো, পরের দিন শুধুমাত্র এই 10 জনই এক এক করে আসবে আর কি, একজন বেরোলে আরেকজন এইভাবে আসবে। জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ। তোমাদের ভাইভা কিন্তু 8 তারিখ, এটা মাথায় রেখো। জি স্যার, মনে আছে স্যার। ওকে। আর একটা বিষয় কি যে দেখো, মানে গথিক স্থাপত্যের মূল যে জায়গাটা সেটা কিন্তু আসলে এই আজকেই আসলে সবকিছু বলতে গেলে বলা হয়ে গেল। এই যে পয়েন্টেড আর্চ, রিপ ভল্ট, তারপরে তোমার স্টেন গ্লাসের ব্যবহার, তারপরে রোজ উইন্ডো একটা আছে, সেটা দেখাবো আমি। এই যে বৈশিষ্ট্যগুলো এবং এই যে স্থাপত্যগুলো, তোমার হাইটটা মানে হাইট বেশি করার একটা প্রবণতা আমরা গথিক সময় দেখবো, যেটা রোমানস্কের সময় আমরা দেখবো যে সাইডে বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা, বা দেখে অনেক বেশি স্থূল, অনেক ভারী মনে হয় এবং একটু ওয়াইড মনে হয় আর কি দেখলে। কিন্তু গথিক স্থাপত্য দেখবো যে দেখলে মনে হবে যে সবাই যেন আকাশের দিকে যেতে খুব মানে মানে আকাশের দিকে সবগুলো ইয়ের মুখ আর কি, মানে মনে হচ্ছে পৃথিবীর মায়া ছেড়ে এই গির্জাগুলো আকাশে মানে উঠে যাবে, এরকম একটা ব্যাপার। মানে হাইট বাড়ানোর ব্যাপারে তাদের এত মানে আগ্রহ এটা। জি স্যার। এরপরে তো আসলে বাকি অনেক কিছুই আর কি দেখাবো, স্লাইড দেখাবো, কিন্তু আসলে মূল খুব গুরুত্বপূর্ণ আলোচনাগুলো কিন্তু বলতে গেলে আজকেই কিন্তু অনেক কিছু বলে ফেললাম। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আবার মঙ্গলবার দেখা হচ্ছে। আচ্ছা Okay, bye. আসসালাম। আর আমি প্রথম দিন প্রথম দিন দুইটাই মারা খাবো। পুরাই প্রথম দশে আমি কর্নিয়া 10 নাম্বার, কর্নিয়া 10 নাম্বার, আমি 5 নাম্বার। ভাইবার জন্য পড়া শেষ। আরোয়া কি আসছিস তুই? জিজ্ঞেস করলো ওগুলা বলবি। আরোয়া স্যার কি কলে জিজ্ঞেস আছে রে? করেছে ওগুলা বলবি।
স্যার কলে হ্যাঁ, আছে? আমাদেরকে সব না A না to Z আরোয়া কলে আছে coaching নাকি? pattern আমার বলছে। ইনবক্সে মেসেজ দেয় ও। ভাইবার জন্য সব পড়া শেষ। এই সব এ, শেষ। দেবা আর কর্নিয়ার আসলেই পড়া শেষ ভাইবে। হ্যাঁ হ্যাঁ ভাই আমরা পিএইচডি করছি জানিস না? আমরা পিএইচডি করছি হ্যাঁ। জানিস না? প্রতিটার উপরে যে পিএইচডি মানে মনে কর যে দেখ আর্টু দেয় যে নতুন এডিশন তুই নামাইছিস না না কে জানি নামাইছে কর্নিয়া নামাইছিস আমি মানে দেখ যে আমার আর কর্নিয়ার নাম লেখা আছে পাশে পিএইচডি এই বেটা এই রিসার্চ করছে তো ওদের পাশাপাশি আমাদের নামও আছে আমরাও লিখছি বুঝছো অভিষেক জাত আমাদেরকে একটু করতে tips দাও ভাইয়া। ইস যাও যে রিসার্চ করো, রিসার্চ করে মার খাও যাও। হ্যাঁ নিজে নিজে করো হ্যাঁ মাইন্ডসের উপর দিয়ে কত চালাবা জুতা দিয়ে খুলে বা তোর মাথার উপর দিয়ে চালাম। আল্লাহ তো ব্রেন দিছে গেলে তো জুতা খোলার লেগে মনে হয় যা পারস খাইতে পারস না জুতা খুলি ইয়ে করতে পারিস না জুতা খুলি মানে খালি তো জুতা খোলার জন্যই আল্লাহ তোর ব্রেন দিছে মাইনের উপর কোনো কমন ডায়লগ ফাতেমার। আচ্ছা